সুপ্রভাত। ম্যাথ বইতে তোমাদের স্বাগত। শুরু করছি রয়্যান মার্টিন মাধ্যমিক প্রশ্নবিচিত্রা 2026 থেকে সেকেন্ড ইউনিট টেস্টের ম্যাথ কোয়েশ্চেন নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই ক্লাসে আমরা আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল এইচএস এর কোয়েশ্চেন সলভ করব। চলো শুরু করি। প্রথম প্রশ্নটা বলেছে, দেখো, বলছে সমীর 4,000 টাকা 3 মাসের জন্য এবং অমিতা 3,000 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায়ী নিয়োজিত করলো। লভ্যাংশ সমীর এবং অমিতার মধ্যে যে অনুপাতে বণ্টিত হবে। দেখো কি বলছে, একের 1 নম্বরটা কি বলেছে, বলেছে অমিতা, সমীর আর অমিতা, বলেছে সমীর ও অমিতা, সমীর ও অমিতার মূলধনের অনুপাত সমান চিহ্ন। দেখো খেয়াল করে দেখো কি বলেছে এখানে, এখানে বলেছে যে সমীর 4,000 টাকা 3 মাসের জন্য ইজ টু অমিতা 3,000 টাকা 5 মাসের জন্য। বোঝা গেল? তাহলে একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে, 3 3 কেটে গেল, তাহলে 4:5। যেটাই মূলধনের অনুপাত সেটাই লভ্যাংশ বণ্টিতের অনুপাত। বোঝা গেল? তাহলে অ্যান্সার হবে 4:5, অর্থাৎ সি নম্বর অপশনটা সঠিক। বোঝা গেছে? চলো এবার 2 নম্বরটা দেখে নিচ্ছি। 2 নম্বরটা কি বলেছে দেখো, প্রশ্নটা বলে দিয়েছে 3x² + 8x + 2 = 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে 1/α + 1/β মান নির্ণয় করো। চলো তাহলে প্রথমে আমরা কি ধরছি, সমীকরণটা দেওয়া আছে 3x² + 8x + 2 = 0, মান বের করতে বলেছে 1/α + 1/β। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি জানি, সমীকরণে এই যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণের দুটো বীজ হচ্ছে আলফা বিটা, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু, অতএব আলফা প্লাস বিটা ইকুয়ালস টু কি, -b/a, -b মানে কত, এটা হচ্ছে a, এটা b, এটা c, তাহলে b কত 8 বাই a কত 3, তাহলে -8/3। বুঝে গেল? আর আলফা বিটা মানে বীজদ্বয়ের গুণফল কি, c/a মানে কত 2/3। বুঝে গেছে? এবার এখান থেকে আমরা যদি মান বের করতে চাই তাহলে কি করতে হবে, দেখো আমরা লসাগু করছি আলফা বিটা, আর এখানে কি হবে বিটা প্লাস আলফা, তার মানে আলফা প্লাস বিটা, তাহলে বীজদ্বয়ের যোগফল কত -8/3, তাহলে -8/3 বাই আলফা বিটা মানে কত 2/3। আমরা এদিকে অঙ্কটা করছি, দেখো তাহলে কি হলো, -8/3টা থেকে গেল গুণ, এটা উল্টে যাবে না, 3/2 হয়ে যাবে না, তাহলে 2 4 8, 3 আর 3 তো কেটে গেল, তাহলে কত হলো -4। তাহলে কোন অপশনটা সঠিক হবে দেখো, তাহলে আমাদের এইখানে সি অপশনটা সঠিক হবে, যেহেতু -4 বলেছে সি অপশনটা সঠিক হবে। বোঝা গেল? চলো 3 নম্বর করে দেখে নিই। তারপর 1-এর 3 নম্বর অপশনটা দেখো, 1-এর 3 নম্বরটা কি বলেছে দেখো, বলেছে এক্স প্রপোর্শনাল টু ওয়াই হয় তাহলে কোনটা সঠিক হবে। দেখো এখানে এক্স প্রপোর্শনাল টু ওয়াই বলে দিয়েছে, তাহলে বলেছে যে কোনটা সঠিক হবে। খেয়াল করে দেখো, যেহেতু এক্স প্রপোর্শনাল টু ওয়াই তাহলে অবশ্যই x² প্রপোর্শনাল টু ওয়াই কিউব হবে না, কারণ যে এটা আর এটা সমান হতে হবে। তাহলে এটা কোথায় সমান আছে, দেখো ডি নম্বর অপশনটা সঠিক আছে। তাহলে কত আছে, x² প্রপোর্শনাল টু y², এটা হবে। তাহলে কোন অপশনটা সঠিক হবে, ডি নম্বর অপশনটা সঠিক হবে। চলো 4 নম্বরটা দেখে নিই এবার। তাহলে 4 নম্বরটা বলেছে দেখো, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.5 সেন্টিমিটার, বলেছে 3.5 সেমি এবং 3.2 সেমি। দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে, অন্তঃস্পর্শ মানে ভেতর দিক দিয়ে স্পর্শ করেছে। ঠিক আছে, তাহলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কি হবে, তাহলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হবে তাদের ব্যাসার্ধের পার্থক্য। ঠিক আছে, তাহলে দূরত্বটা কত হবে দেখো, 3.5 মাইনাস 3.2 করলে কত হবে 0.3, এইটা হবে 0.3 সেমি। এটা হচ্ছে কি দুটোর মধ্যে দূরত্ব। বোঝা গেছে? 0.3 সেমি। এটা তো কোথাও অপশনটা নেই, তাহলে কি হবে, এটা হচ্ছে ডি অপশনটা সঠিক হবে। বোঝা গেল? চলো তারপরে আমরা 5 নম্বর প্রশ্নটা দেখে নিচ্ছি। পাশে একটা চিত্র দেওয়া আছে, ভালো করে খেয়াল করো। এই যে ছবিটা দেওয়া আছে এই ছবিটা কিন্তু তোমাদের, যদিও এটা সিলেবাসে নেই, কিন্তু প্রশ্নটা যেহেতু দিয়েছে আমরা করছি। দেখো ছবিটা প্রথমে এঁকে নিচ্ছি। চলো কি বলেছে, পি কিউ ডি ই এফ, এই তো বলেছে, বলে দিয়েছে দেখো ডিপি সমান 5, ডিপি সমান 5। আর কি বলেছে
যে ডিই সমান 15, ডি পুরোটা হচ্ছে কত 15, ঠিক আছে। ওইদিকে বলেছে ডি কিউ সমান 6, পুরোটা হচ্ছে 18, ঠিক আছে। তাহলে পি কিউ আর ইএফ এর মধ্যে কি সম্পর্ক হবে, পি কিউ আর ইএফ এর মধ্যে কি সম্পর্ক হবে, যেহেতু দেখো ডিপি বাই ডিই সমান কত, দেখো 5/15 সমান ডি কিউ বাই ডিএফ সমান 6/18, দেখো 5 3 এ 15, 6 3 এ 18। তাহলে দেখো কি হলো, যে পি কিউ সরলরেখাটা ত্রিভুজের দুটো বাহুকে কি করলো, সমানুপাতে বিভক্ত করলো। তাহলে থ্যালাসের উপপাদ্য অনুসারে বলা যাবে, অতএব থ্যালাসের উপপাদ্য অনুসারে বলা যাবে পি কিউ সমান্তরাল ইএফ। তাহলে কোন অপশনটা সঠিক হবে বলো, তোমরাই তাহলে বলো কোন অপশনটা সঠিক হবে। চলো তাহলে আমরা দেখে নিচ্ছি, এটা তাহলে ডি নম্বর অপশনটা সঠিক হবে, বুঝে গেছে। চলো তারপর 6 নম্বর অঙ্কটা দেখো, এটা তো 5 নম্বর গেল, এবার 6 নম্বরটা দেখো। 6 নম্বরটা কি বলেছে দেখো, 6 নম্বরটা বলেছে দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:8 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত। ঠিক আছে, চলো লিখে নিচ্ছি, যে ধরি দুটির ব্যাসার্ধ কি, গোলক দুটির, ধরি গোলক দুটির ব্যাসার্ধের অনুপাত, গোলক দুটির ব্যাসার্ধের অনুপাত R1 ও R2 একক। শর্ত অনুসারে কি বলেছে দেখো, তাদের আয়তনের অনুপাত, অতএব 4/3 পাই R1 কিউব বাই 4/3 পাই R2 কিউব ইকুয়ালস টু কত, 1/8 না। তাহলে এখান থেকে কি লেখা যাবে, অর আমি পাশে লিখছি, 4/3 কেটে যাবে, পাই কেটে যাবে, R1/R2 তার হোল কিউব সমান 1/2 তার হোল কিউব না। এখান থেকে কি লেখা যাবে দেখো, R1/R2 সমান কত, 1/4 না, 1/2 না। এইবার আমাকে এখান থেকে কি বের করতে বলেছে, তাহলে আমি ব্যাসার্ধের অনুপাতটা পেয়ে গেলাম। ব্যাসার্ধের অনুপাতটা কত বলেছে দেখো, ব্যাসার্ধের অনুপাতটা তোমাকে বলে দিয়েছে যে 1:2 বা 1/2। তাহলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত। আমরা জানি বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কি হয়, বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত হয় 4 পাই R1 স্কোয়ার বাই 4 পাই R2 স্কোয়ার। উভয় দিকেই 4 পাই দিয়ে গুণ করলাম আর দুটোর বর্গ করলাম, তাহলে কত হবে দেখো, 1/2 তার স্কোয়ার, তাহলে 1 গুণ 1 বাই 2 গুণ 2 সমান কত, 1/4 না, 1/4 না। তাহলে অনুপাত কত হলো, 1:4, 1:4। মানে কোন অপশনটা সঠিক, বি অপশনটা সঠিক, বুঝে গেছে। তারপর 7 নম্বর অঙ্কটা দেখো, একদম সহজ দিয়েছে। 7 নম্বর অঙ্কটা পড়ো কি বলেছে। 7 নম্বর বলেছে একটা লম্ব বৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা হচ্ছে 15 এবং ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 16 সেমি হলে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল কত। আমাদের প্রথমে আগে শঙ্কুটার পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র জানতে হবে। পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর এল, ঠিক আছে। তো আমাকে এল মানে কি, তির্যক উচ্চতা। তাহলে আমরা প্রথমে যদি একটু ছবিটা এঁকে নিই তাহলে বুঝতে পারবো ভালো করে। আমাকে কি বলে দিয়েছে দেখো, এই সম্পূর্ণটা বলে দিয়েছে 16, ঠিক আছে। আর এই এল এটা হচ্ছে কত, এটা হচ্ছে 2r, যেহেতু সম্পূর্ণটা বলে দিয়েছে মানে 2r, ব্যাস বলে দিয়েছে কত 16। আর বলেছে কি তির্যক উচ্চতা, অর্থাৎ এটা এল সমান কত বলেছে দেখো, এল সমান বলে দিয়েছে 15, এল সমান কত বলে দিয়েছে 15। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর এল, ঠিক আছে। তাহলে অতএব কত নম্বর এটা, 7 নম্বর। তাহলে লিখছি অতএব শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ কত দেখো, 16/2 না, সমান কত 8 সেমি, 8 সেমি, ঠিক আছে। অতএব শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে দেখো, পাই আর ইন্টু এল, এই তো পাই মানে পাই থাকলো, আর কত 8, এল কত 15, 15 8 120 পাই, 120 পাই কি সেমি স্কোয়ার বা বর্গ একক, সরি বর্গ সেমি, সেমি যেহেতু বলে দিয়েছে তাহলে বর্গ সেমি, বোঝা গেল। চলো
তাহলে কোন অপশনটা সঠিক হবে? সি অপশনটা সঠিক হবে। ঠিক আছে, চলো 2 এর 1 নম্বরটা দেখে নিচ্ছি। তাহলে কি বলেছে দেখো, a proportional to 1/c দেওয়া আছে। আর কি বলেছে, c proportional to 1/b এটা দেওয়া আছে। প্রমাণ করতে হবে a এবং b এর মধ্যে কি ভেদ সম্পর্ক আছে। তাই লিখতে পারবো অতএব a equals to k1/c, a equals to k1/c, ঠিক আছে, এবং c equals to k2/b। ডান দিকে লিখে দিচ্ছি k1, k2 অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। তার অতএব a equals to k1 বাই c এর মান বসাচ্ছি, c সমান কি k2/b না, তাহলে কি লেখা যাবে a equals to k1/k2 ইন্টু b হবে না, bটা উপর দিকে উঠে যাবে, বুঝে গেল। তাহলে ইমপ্লাইজ a equals to k ইন্টু b না, ঠিক আছে, যেখানে k1/k2 সমান কি k, বুঝে গেল, এটা একটা ধ্রুবক, ঠিক আছে। তাহলে অতএব a proportional to b, বুঝে গেছে। সরল সাধারণ স্পর্শকের ব্যাপারটা তোমরা যদি ভালো করে বুঝতে পারো তাহলে কিন্তু হয়ে যাবে। দেখো দেখো তোমাদের যদি সরল সাধারণ স্পর্শক অঙ্কনের বিষয়টা স্পষ্ট হয়ে থাকে তাহলে কিন্তু এই অঙ্কটা খুব সহজ হয়ে যাবে। কি করতাম আমরা, দুটো বৃত্ত দেওয়া থাকতো, একটা বড় একটা ছোট যদি দেওয়া থাকতো তাহলে আমরা কি করতাম, যে দুটো বৃত্ত আগে অঙ্কন করতাম, তাদের মধ্যে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব যেটুকু বলে দিত সেই দূরত্ব অনুযায়ী একটা আমরা সরলরেখা নিতাম, একটা একদিকে অঙ্কন করতাম একটা বৃত্ত, আর একটা বৃত্ত অন্যদিকে অঙ্কন করতাম। অঙ্কন করার পরে তারপর বড় বৃত্তটার মধ্যে আমরা কি করতাম, বড় বৃত্ত এবং ছোট বৃত্তের যে পার্থক্য সেই ব্যাসার্ধটা নিয়ে একটা ছোট বৃত্ত অঙ্কন করতাম। তারপরে কি করতাম, অপর বৃত্তটার কেন্দ্র থেকে এই ছোট বৃত্তটার একটা স্পর্শক অঙ্কন করতাম, ঠিক আছে। এই যে স্পর্শবিন্দু তো এটার সঙ্গে এটা যোগ করে দিতাম, যোগ করে দেওয়ার পর এটার সমান্তরাল এখানে অঙ্কন করতাম, তারপরে এই দুটো যুক্ত করে দিতাম। এটা ছিল সরল সাধারণ স্পর্শক। তাহলে খেয়াল করে দেখো, আমরা এই বহিস্থ বিন্দু থেকে এই ছোট বৃত্তটার স্পর্শক অঙ্কন করেছি, তাহলে কি স্পর্শক আর স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর কি হয়, লম্ব হয় না। তাহলে আমরা যদি নাম দিই এটা এ, এটা দিলাম O1, এটা দিলাম যদি O2, তাহলে দেখো A O1 O2 একটা কি সমকোণী ত্রিভুজ না। সমকোণী ত্রিভুজের এই দূরত্বটা করতে কত বলে দিয়েছে আমাদের প্রশ্নতে, 13। আর দেখো এইটার ব্যাসার্ধ বলে দিয়েছে 8, একটার ব্যাসার্ধ বলেছে 3, এটা বলেছে 3, আর এই সম্পূর্ণটা বলেছে 8, তাহলে এইটুকুটা কত পার্থক্য বললাম, তাহলে এটা কত 5, এটা কত 5। তাহলে অতএব সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য, সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কি হবে দেখো, এটা অতিভুজ না, তাহলে √13 স্কোয়ার বিয়োগ এটা কত 5 না, 5 মানে কি 8 বিয়োগ 3, অর্থাৎ তাদের ব্যাসার্ধের পার্থক্যের স্কোয়ার। তাহলে কি হবে দেখো 169 মাইনাস 5, 5 5 25, তাহলে কত হলো √144, 144 এর বর্গমূল কত 12, তাহলে 12 সেমি, ঠিক আছে। তাহলে সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত 12 সেমি, বোঝা গেছে। চলো তারপরে অঙ্কটা আমরা দেখে নিচ্ছি। তারপরে অঙ্কটা কি বলেছে দেখো, তারপরে অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক বলেছে, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল। প্রথমে আগে তোমাদের বক্রতলের ক্ষেত্রফল ব্যাপারটা খুব স্পষ্ট হতে হবে, আমরা প্রত্যেকটার মান এক এক করে বসিয়ে দেব, বসিয়ে দেওয়ার পরে শুধুমাত্র যেই রাশিটার মান বের করতে বলেছে সেটা আমরা বের করে নেবো। চলো প্রথমে আমরা দেখে নিচ্ছি কি, একটা গোলক যেহেতু বলেছে প্রথমে আমরা গোলকটার ব্যাসার্ধটা ধরে নিই, যে ধরি গোলকটির ব্যাসার্ধ, ধরি গোলকটির ব্যাসার্ধ সমান আর একক, ঠিক আছে। তাহলে প্রথমে কি বলেছে, বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে এস, তাহলে অতএব এস মানে কি বক্রতলের ক্ষেত্রফল, তার মানে কি 4πr², এটা হচ্ছে 1 নম্বর। তারপর আয়তন বলেছে ভি, ভি কত তাহলে 4/3 পাই আর কিউব,
এটা হচ্ছে ভি, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এবার কার মান বের করতে বলেছে, তাহলে অতএব এস কিউব বাই ভি স্কোয়ার সমান, দেখো এস কিউব মানে কি 4 পাই আর স্কোয়ার তার কিউব বাই ভি স্কোয়ার মানে কি 4/3 পাই আর কিউব তার পাওয়ার 2। বোঝা গেল? চলো এবার তাহলে আমরা কি করছি, 4-এর কিউব কত হলো বলো, 4-এর কিউব ইন্টু কত, পাই তার কিউব, বোঝা গেছে, ইন্টু r⁶ এটা হলো। এইটা কি হবে দেখো, 4-এর কিউব ইন্টু পাইয়ের কিউব, সরি 4-এর স্কোয়ার হবে, এটা পাইয়ের স্কোয়ার হবে, আর r⁶ হবে, বোঝা গেল। আর নিচে দিকে কি হবে, 3-এর স্কোয়ার, বোঝা গেছে। চলো এবারে এটা আমরা ডান দিকে করছি, দেখে নাও কি করছি। তাহলে 4-এর কিউব থেকে গেল ইন্টু পাইয়ের কিউব থেকে গেল ইন্টু r⁶ থেকে গেল, রেখে দিলাম আমরা। এটা কি হবে, উল্টে যাবে না, তাহলে 3-এর স্কোয়ারটা উপর দিকে উঠে যাবে, নিচের দিকে কে থাকবে, এইটুকুটা, তাহলে 4-এর স্কোয়ার ইন্টু পাইয়ের স্কোয়ার ইন্টু r⁶ এটা তো থাকবে। r⁶ কাটলো, খেয়াল করো 4-এর স্কোয়ার কাটলো, তাহলে এখানে একটা শুধু 4 পড়ে থাকলো, যেহেতু এখানে দুটো 4 আছে, এখানে 3টে 4, এখানে দুটো পাই আছে, এখানে 3টে পাই, তাহলে একটা পাই পড়ে থাকবে, তাহলে কি থাকবে পরে, 3-এর স্কোয়ার কত, 9, 9 কত 36, তাহলে 36 পাই। তাহলে ভ্যালু কত হলো বলো, 36 পাই। বোঝা গেছে। চলো আমরা তারপরের অঙ্কটা দেখে নিই। তারপরের অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে 4 নম্বরটা। এবার এবার কত নম্বর, 4 নম্বরটা। 4 নম্বরটা কি বলেছে, একটি নিরেট গোলকের, সরি 4 নম্বরটা বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ, শঙ্কুর উচ্চতা এবং ব্যাসার্ধের অনুপাত কত হিসেব করে লিখি। চলো তাহলে আমরা 4 নম্বর অঙ্কটা এবার দেখে নিচ্ছি। কত নম্বর বললাম, 4 নম্বর। চলো 4 নম্বর অঙ্কটা দেখে নিচ্ছি। তাহলে কি বলছে, একটা শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল এবং ভূমির ক্ষেত্রফল, এই তো বলে দিয়েছে। তাহলে শঙ্কুটার পার্শ্বতলের ক্ষেত্রফল এবং ভূমির ক্ষেত্রফল বলেছে, আর আমাদের বলেছে উচ্চতা এবং ব্যাসার্ধ বের করতে, তাই না? তাহলে আমরা ধরে নিচ্ছি যে, ধরি শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ সমান আর একক এবং উচ্চতা h একক। ঠিক আছে, তাহলে অতএব তির্যক উচ্চতা সমান, আমরা যদি ছবিটার দিকে তাকাই, এইরকম তো ছিল, এইরকম ছিল শঙ্কুটা, যার ব্যাসার্ধ কত বলেছিল বলো, যার ব্যাসার্ধ বলেছিল, শঙ্কুটা যদি এরকম হতো তাহলে ব্যাসার্ধ হচ্ছে আর, আর আমরা এইটাকে ধরেছি এইচ, তাহলে এটা এইটুকুটা একটা সমকোণী ত্রিভুজ না, এটাকে ধরেছি এইচ, এটা একটা সমকোণী ত্রিভুজ না, তাহলে সমকোণী ত্রিভুজে এটা হচ্ছে অতিভুজ, তাহলে এটা কত হবে, √h² প্লাস r² না, তাহলে স্তরের তির্যক উচ্চতা সমান √h² প্লাস r² একক। বুঝে গেছে। চলো এবার আমাদের শর্ত কি বলে দিয়েছে, শর্ত বলে দিয়েছে যে ভূমির ক্ষেত্রফল লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলটা ভূমির ক্ষেত্রফলের √5 গুণ। তাহলে শর্তানুসারে কি বলছে, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র কি, পাই আর এল মানে কি, এই এটা তির্যক উচ্চতা, অর্থাৎ h² প্লাস r²। এটা সমান কত, এটা সমান বলে দিয়েছে যে ভূমির ক্ষেত্রফলের √5 গুণ। ভূমির ক্ষেত্রফল কত, ভূমির ব্যাসার্ধ কত, পাই r² এর √5 গুণ। বোঝা গেল। চলো তাহলে এখান থেকে আমরা কি করছি, অতএব দেখো পাই আর পাই কেটে গেল না, এই আর একটা কেটে যাবে, তাহলে এখানে একটা আর পুরো থাকবে না, তাহলে কি লেখা যাবে, √h² প্লাস r² ইকুয়ালস টু √5 ইন্টু আর। উভয় পক্ষে বর্গ করে দিচ্ছি, তাহলে কি লেখা যাবে দেখো, h² প্লাস r² সমান 5r² না, √5-এর স্কোয়ার কত 5, আর এর হোল স্কোয়ার কত r²। এইখান থেকে আমরা যদি একটু সাজিয়ে নিই তাহলে কি পাবো দেখো, আমরা লিখছি h² ইকুয়ালস টু 5r² মাইনাস r² হয়ে যাবে না, তাই এটাকে যদি আমরা ডান দিকে লিখি তাহলে কি লিখতে পারবো দেখো, তাহলে h² ইকুয়ালস টু 4r² লেখা যাবে না। আমাদের বলেছে, আমাদের প্রশ্নের উত্তরটা চেয়েছে দেখো,
আমাদের উত্তরটা চেয়েছে কি, যে উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত, উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত। তাহলে আমরা বের করছি এইচ স্কোয়ার বাই আর স্কোয়ারের মান সমান কত, 4। তাহলে এইচ বাই আর সমান কত হবে, √4। আবার ডান দিকে লিখছি, তাহলে এইচ বাই আর সমান কত, 2। যেহেতু মাইনাস মানটা গ্রাহ্য হবে না, তার জন্য উচ্চতা এবং ব্যাসার্ধের অনুপাত কত হলো, 2:1। তাহলে অতএব H/R সমান হচ্ছে 2:1। তাই লিখবো অতএব শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধের অনুপাত 2:1। তাহলে আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো একটা ক্লাসে।